হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সায়েন্সের যে ফিজিক্সের টপিকটা সেটা শুরু করব। আজকে হচ্ছে ফিজিক্সের তোমাদের ক্লাস নম্বর 1। আর এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022। ঠিক আছে, দেখো তোমাদের যে সায়েন্সের 30 মার্ক থাকবে। 30 মার্কের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং প্যাডাগজি আছে। ঠিক আছে, কিন্তু ফিজিক্সে টোটাল তোমাদের 10 মার্ক থাকবে। ঠিক আছে, আর আজকে আমরা করব প্রিভিয়াস ইয়ার যে 2022-এ যে 10টা কোশ্চেন আছে, সেই 10টা কোশ্চেনকে ডিটেইলসে আলোচনা করব। আর একদম প্রথম ক্লাসেই আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা নিয়েছি ওই কারণে তোমরা যাতে বুঝতে পারো যে কোশ্চেন কেমন ধরনের আসে এবং কোশ্চেনের ডিফিকাল্টি কিরকম এবং কোশ্চেনটা কোন কোন টপিকগুলি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই বিষয়ে ধারণাটা তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট ক্লাসে 2022-এর যে লেটেস্ট যে তোমাদের লাস্ট এক্সাম হয়েছে সেই কোশ্চেনটা আমরা ডিটেইলসে আজকে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। তারপর রেগুলারলি টপিক ওয়াইজ তোমরা ক্লাসগুলি পেয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্সে নোটস প্লাস ক্লাস দুটাই তোমরা থাকবে। আর এই ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা অনেকেই আছো নোটিফিকেশন নেই, এক্সাম কবে হবে সেটা জানা নেই, তো কিভাবে পড়াশোনা করব মানে মোটিভেশন পাচ্ছ না। আমি বলছি যারা আজকের দিনে পড়াশোনা করছো না তোমাদের কিন্তু জব পেতে কষ্ট হবে। আমি বারবার বলছি, যারা কনসিস্টেন্সি পড়াশোনা করে শুধু তারাই সাকসেসফুল হয়। প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সাম তুমি অ্যানালাইসিস করবে যে প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের পাশের সংখ্যা কত, কতজন পরীক্ষা দিচ্ছে আর কতজন পাস করছে, দেখবে হার্ডলি এরকমই পাবে যে 1 থেকে 2% স্টুডেন্টই পাস করে। 10,000 20,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, পাস করে কতজন? 1,000 1,500 স্টুডেন্টই চাকরি হয়। এরকমই হচ্ছে। ঠিক আছে, এবার তুমি শুধু একটা কোশ্চেন করো যে এত সংখ্যক স্টুডেন্টের মধ্যে তারা কেন পায়? তারা কারা? তারা হচ্ছে ওই সব স্টুডেন্ট যারা নাকি কনসিস্টেন্সি মেনটেন করে। যদি তুমি সেই 2 থেকে 3% স্টুডেন্টের মধ্যে আসতে চাও, মানে তুমি যদি চাকরিতে শিওর পেতে চাও, পরীক্ষা হোক আর না হোক তোমার কিন্তু রেগুলার ডেইলি অল্প অল্প হলেও পড়াশোনা করতে লাগবে। একদিনও বন্ধ দেওয়া চলবে না। কম হোক 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, যার যতটুকু ইচ্ছা, কিন্তু পড়াশোনা কিন্তু কনসিস্টেন্সি রাখতে লাগবে। তা না হলে কিন্তু জব পেতে কষ্ট হয়ে যাবে। আমি বারবার, এটা তোমার কাছে কথাটা খারাপ লাগতে পারে কিন্তু কথাটা সত্যি যে গভর্নমেন্ট জব খুব কম সংখ্যক স্টুডেন্টের পায়। অনেক স্টুডেন্ট প্রিপারেশন করে কিন্তু পায় খুব কম সংখ্যক। কারা পায়? যারা নাকি কনসিস্টেন্সি মানে রেগুলার পড়াশোনা করে। ঠিক আছে, তো রেগুলারিটি রাখবে। তো চলো আজকে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাসটা। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো। দেখো এবার এখানে 2022-এর প্রথম কোশ্চেনটা এখানে দেওয়া আছে। দেখো এখানে প্রথম কোশ্চেনটা কি বলেছে? এখানে বলেছে যে নিচের গতিসমূহের কোনটির ক্ষেত্রে দূরত্ব এবং সরণের মান সমান? কোন সময় দূরত্ব এবং সরণ এই দুইটা সমান হবে? এটা কোন ক্ষেত্রে? তো দূরত্ব এবং সরণ কোন সময় সমান হবে এটা বুঝতে গেলে আমার জানতে হবে সরণ কি, দূরত্ব কি। দেখো যে কোনো দুইটা পয়েন্ট আমরা কনসিডার করি। একটা পয়েন্ট নিলাম আমরা এখানে এ, আর একটা পয়েন্ট নিলাম আমরা এখানে বি। ঠিক আছে, রাইট? এবার দেখো এ থেকে বি কোন এই রাস্তায়ও যেতে পারে। কেউ একজন যদি যে এ থেকে বি তে যাবো, কেউ এইভাবেও যেতে পারে যদি ফ্ল্যাট রাস্তা হয়ে থাকে। কেউ এভাবেও যেতে পারে, কেউ এভাবেও যেতে পারে, কেউ আবার সোজাও একদম স্ট্রেটও যেতে পারে। ঠিক আছে, এখানে যতগুলি রাস্তা আমরা আঁকলাম প্রত্যেকটা কিন্তু দূরত্ব। আমি আবার বলছি, এখানে আমরা যতগুলি রাস্তা আঁকলাম প্রত্যেকটা কি দূরত্ব। যতগুলি আমরা আঁকি এখানে, ওয়েট একটু দাঁড়া, এখান থেকে আমরা যতগুলি রাস্তায় আঁকি না কেন প্রত্যেকটা হচ্ছে আমাদের দূরত্ব। প্রত্যেকটা রাস্তাকে আমরা দূরত্ব বলবো।
আমরা বলবো এর থেকে এইদিকে গেলে 5 কিলোমিটার, এর থেকে এদিকে গেলে 7 কিলোমিটার। ঠিক আছে, যদি এর থেকে আমরা এইভাবে যাই তাহলে এটা হচ্ছে 4 কিলোমিটার। যদি এর থেকে আমরা এই সাদা দাগটা যাই এই দিকে যাই তাহলে সেটা হচ্ছে ধরো 6 কিলোমিটার। আর এর থেকে যদি একদম স্ট্রেট লাইন যায় তাহলে হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, 2 কিলোমিটার। সবগুলিকে আমরা কি বলবো? দূরত্ব। এই রাস্তার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, এর থেকে বি, এটার হচ্ছে 7 কিলোমিটার, 4 কিলোমিটার, এটাও 2 কিলোমিটার। দূরত্বটা কি বুঝলাম? দূরত্ব বিভিন্ন রকমের হতে পারে। এইবার এই দূরত্বগুলির মধ্যে একটা দূরত্বকে বলে সরণ। একটা দূরত্বকে কি বলে? সরণ। সরণ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, যেটা এর থেকে কম হওয়া পসিবলই না, সেই দূরত্বটাকে বলা হয় সরণ। বুঝতে পারছি সরণ কাকে বলে? সরণ হচ্ছে দুইটা বিন্দু বা দুইটা স্থানের মধ্যে যে সবচেয়ে কম দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা বলবো সরণ। এখানে দেখো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সবচেয়ে কম রাস্তা যেটা, এটা হচ্ছে 2 কিলোমিটার। তার থেকে কম আর হতে পারে না, যেটাকে আমরা বলবো একটা স্ট্রেট লাইন। যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাই স্ট্রেট লাইন, সেটাই কম দূরত্ব হবে। আর কোনো রাস্তা আছে তার থেকে কমে যেতে পারবে? তাহলে এখানে 5 কিলোমিটার কি একটা, ধরো দেখো 5 কিলোমিটার হচ্ছে একটা দূরত্ব, 2 কিলোমিটার হচ্ছে একটা দূরত্ব, 4 কিলোমিটার একটা দূরত্ব, 6 কিলোমিটার একটা দূরত্ব, 7 কিলোমিটার একটা দূরত্ব। কিন্তু এখানে যে 2 কিলোমিটারটা দূরত্ব এবং সরণ, ঠিক আছে। তাহলে এখন বলো এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? এ বি সি, চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে এটা বলো। বলো। আশা করি তোমরা গ্যাস করতে পারছো কোনটা হবে। কারণ একটি গাড়ি সোজা রাস্তায় চলমান, একটি গাড়ি বৃত্তাকার পথে চলমান, একটি গাড়ি দোলায়মান দোলকে, এক সূর্যের চারদিকে পৃথিবীর ভ্রমণ। কোন সময় দূরত্ব এবং সরণ সমান হয়? যখন একটা গাড়ি সোজা রাস্তায় চলে। একটা গাড়ি যখন সোজা রাস্তায় চলবে তখনই কি হবে? দূরত্ব এবং সরণ দুইটা একই হবে। আমি যদি এই রাস্তার ক্ষেত্রে বলি দূরত্ব কত? 2 কিলোমিটার, সরণ কত? 2 কিলোমিটার, রাইট? তো এই জায়গার ক্ষেত্রে দূরত্ব এবং সরণ দুইটা সমান। তুমি যদি এই রাস্তায় বলো, এই রাস্তায় কেউ গিয়েছে, বলো এই রাস্তায় যাওয়াতে তার সরণ কত? 2 কিলোমিটার, দূরত্ব কত? 5 কিলোমিটার। তখন তো আর সরণ আর দূরত্ব একই হবে না। ঠিক আছে, আরো ডিটেলস আলোচনা করব, কোশ্চেন একটা একটা করে আরো দেখে নি। ঠিক আছে, যখন আমরা ডিটেলস ক্লাসে আসবো আরো একটু ডিটেলসে সবকিছু বুঝবো। চলো এবার আমরা দেখি নেক্সট কোশ্চেনটা, 42 নাম্বার। এটা কি কি বলেছে? বলেছে যে জলের অভ্যন্তরে থাকা একটি বায়ুর বুদবুদ নিচের কোনটির মতো আচরণ করবে? বায়ুর বুদবুদ বলতে বুঝো তো? এখানে আমি বলি, দাঁড়াও একটু এটাকে সরিয়ে নেই। হ্যাঁ, এখান থেকে বলি। এই কোশ্চেনটার আনসার তো হয়ে গেল, এটা মুছে ফেলি। এবার আমরা দেখব যে জলের নিচে একটা বায়ুর বুদবুদ কি হিসেবে কাজ করে। প্রথমত এখানে অপশন দেখে বুঝতে পারছো উত্তর লেন্স, মানে লেন্সের বিষয়ে কিছু বলছে। তো আমরা একটু লেন্সটা কি এটা একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো যদি বায়ুতে, মানে আমরা নর্মালি যে লেন্স গুলি দেখি উত্তল অবতল, যেগুলি আমরা চশমা ইউজ করি, ঠিক আছে, কি কি কিরকম দেখতে? এটা কি লেন্স? এটা হচ্ছে আমার উত্তল লেন্স, ঠিক আছে। এবং এটা কি লেন্স? এটা হচ্ছে আমার
এটা হচ্ছে আমার উত্তল লেন্স আর এটা হচ্ছে আমার অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্স আমরা এটাই বুঝি যখন লেন্সের যে কার্ভেচারটা, এটা কি লেন্সের একটা কার্ভেচার, লেন্সের কার্ভেচারটা যদি লঘু মাধ্যমের দিকে এরকম থাকে, মানে এটা কি বলবো, কনভেক্স, মানে আমরা যদি যেটাকে আমরা বলি উত্তল, তলটা উঠে রয়েছে, মানে উত্তল এবং অবতলের অনেক সময় প্যাচ লাগে না, তো উত্তল এবং অবতলের প্যাচটা যদি ভাঙতে যায় এটা হচ্ছে কনভেক্স, বা আমরা এইভাবে বলি যে উত্তল। তাহলে দেখো এখানে তলটা উঠে রয়েছে, তার জন্য এটাকে আমরা বলি উত্তল। ঠিক আছে, আমি একটা লজিক লাগিয়ে উত্তল এবং অবতলটা যদি মনে রাখতে পারো। আর এটা কি, এটা হচ্ছে এইভাবে, মানে তলটা অবতল, এটাকে আমরা অবতল লেন্স বলি। এবার ঘটনা হচ্ছে এটা তো বায়ুর ক্ষেত্রে, বায়ুতে এটা ধরো একটা গ্লাস, তো বায়ুর ক্ষেত্রে এটা একটা উত্তল লেন্স, এটা একটা অবতল লেন্স, এটা কি গ্লাস। এবার লেন্সের ক্ষেত্রে কিন্তু একটা খুব বিশেষ ইম্পর্টেন্ট জিনিস আছে, যে কোন মাধ্যমে আছে এবং কোন বিষয়টা। এখানে যে লেন্সটা আছে এটা হচ্ছে আমরা ধরে নিলাম গ্লাস, আর বাইরে যেটা আছে এটা হচ্ছে এয়ার। সবসময় লঘু মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের যে পজিশন সেটা অনুসারে আমরা কোনো একটা লেন্স অবতল হবে না উত্তল হবে সেটা আমরা কি বলি, ডিসাইড করি যে এটা উত্তল হবে না অবতল হবে। এবার দেখো লঘু মাধ্যমের দিকে সবসময় দেখবো লঘু মাধ্যমের দিকে কিভাবে আছে, লঘু মাধ্যমের দিকে এটা কিভাবে আছে, এরকম উত্তল করে, তাহলে এটা উত্তল লেন্স। এটা লঘু মাধ্যম বলতে বুঝি তো যার ঘনত্ব কম তাকে আমরা লঘু মাধ্যম বলি, আর যার ঘনত্ব বেশি, গ্লাসের ঘনত্ব কার বেশি, গ্লাসের বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো লঘু মাধ্যম, ঠিক আছে, আর এটা আমরা ঘন মাধ্যম। তো তাহলে এই কেসে এটা হচ্ছে আমার গ্লাস, তাহলে গ্লাসটা এই যে এই কেসটার ক্ষেত্রে কি হয়, লঘু মাধ্যমের দিকে এইভাবে রয়েছে, আর এটাকে আমরা বলি অবতল। তাহলে এটা হয়ে গেল আমরা উত্তল লেন্স, এটা হলো অবতল লেন্স। আমি আবার বলছি, লঘু মাধ্যমের দিকে যদি এরকম থাকে তাহলে আমরা বলবো এটাকে উত্তল লেন্স। লঘু মাধ্যমের দিকে যদি এইভাবে থাকে, লঘু মাধ্যম বলতে যার ঘনত্ব কম তাকে বলি আমরা অবতল লেন্স। ঠিক আছে, এবার এখানে বলেছে ওয়াটার, এখানে কি আছে, জল, রাইট, জলের মধ্যে একটা বায়ুর বুদবুদ, এটা কোন লেন্সের মতন কাজ করবে দেখো তো। জলের মধ্যে যদি একটা বায়ুর বুদবুদ থাকে, এখানে কি আছে, এয়ার, আর এখানে কি আছে, ওয়াটার। আচ্ছা, এবার বলো তো এয়ারের ঘনত্ব বেশি না ওয়াটারের ঘনত্ব বেশি, ওয়াটারের ঘনত্ব বেশি, তাহলে এয়ার কি হয়ে গেল, লঘু মাধ্যম, আর ওয়াটার কি হয়ে গেল, গণমাধ্যম, রাইট। তাহলে এই যে বায়ুর বুদবুদরা এইভাবে মুখ করে রয়েছে, মানে লঘু মাধ্যমের দিকে কিভাবে মুখ করে আছে সেটা আমার ইম্পর্টেন্ট না, তাহলে এই কেসে লঘু মাধ্যমের দিকে কি করে আছে, এইভাবে আছে। তুমি যদি এয়ারকে ধরো, এয়ারের দিকে কিভাবে আছে, এটা এইভাবে আছে। তাহলে লঘু মাধ্যমের দিকে যেভাবে থাকবে সে অনুসারে এটাকে আমরা ডিসাইড করব উত্তল না অবতল। তাহলে যেহেতু এইভাবে আছে মানে এটা এইভাবে আছে, এইভাবে থাকলে এটাকে আমরা বলবো কি অবতল। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, ওয়াটারের মধ্যে যদি একটা বায়ুর বুদবুদ থাকে সেটা একটা অবতল লেন্সের মতো আচরণ করে। এবার যদি এরকম বলতো যে এয়ারের মধ্যে একটা ওয়াটারের, কোশ্চেনটা আমি আবার অন্যভাবে বলছি, এয়ারের মধ্যে যদি এয়ার আছে আর এখানে ওয়াটার আছে, আনসার তো পেয়ে গেলাম। এবার আরেকটা জিনিস আলোচনা করছি, এখানে ওয়াটার আর বাইরে হচ্ছে আমার, এখানে হচ্ছে ওয়াটার আর বাইরে হচ্ছে এয়ার, তাহলে এই ওয়াটারের যে জলবিন্দুটা এটা কি লেন্স হিসেবে কাজ করবে, তখন কিন্তু অবতল হবে না, তখন কি হবে, উত্তল। কিভাবে উত্তল লেন্স, দেখো এয়ারের দিকে তখন, মানে দেখো ওয়াটার এবং এয়ার বাইরে, এবার আমি আনসার অন্য একটা কোশ্চেন করাচ্ছি, ওয়াটার কি ভিতরে আর এয়ার কি বাইরে,
ঠিক আছে, এবার বলো তো এটা কিভাবে আছে, মানে এটা যদি আমরা এয়ার ধরি, এয়ারের দিকে এটা কিভাবে আছে, এয়ারটা কি লঘু মাধ্যম আর ওয়াটারটা কি গণমাধ্যম, তো লঘু মাধ্যমের দিকে এটা এইভাবে আছে, তো লঘু মাধ্যমের দিকে যদি এইভাবে থাকে তাহলে আমরা এটাকে কি বলি, উত্তল লেন্স। তাহলে এটাও পেয়ে গেলে যে জলের মধ্যে যদি বায়ুর বুদবুদ হয় তাহলে এটা লঘু মাধ্যমের দিকে এইভাবে থাকবে, আর যদি বায়ুর মধ্যে জলবিন্দু থাকে সেটা এইভাবে থাকে, যেটাকে আমরা বলবো উত্তল লেন্স, রাইট। চলো, কারোর যদি অসুবিধা হয় ভিডিওটা 2-3 বার দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, স্পিড বাড়িয়ে দেখে নেবে। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা কি বলেছে এখানে, গতিশীল কণার ত্বরণ পাওয়া যায় কার কার মধ্যে, গতিশীল কণার ত্বরণ পাওয়া যায় বেগ, সময়ের, লেখর বর্ণিত ক্ষেত্রফল দ্বারা, দূরত্ব সময়ের বর্ণিত ক্ষেত্রফল দ্বারা, বেগ সময় লেখর দ্বারা, বেগ সময়ের লেখর নতির দ্বারা। ঠিক আছে, দেখো আমি শুধু একটা ডায়াগ্রাম আছে সেটা একটু বুঝো যে নতি জিনিসটা কি। ধরো এইদিকে নিলাম আমরা সময়, ঠিক আছে, আর এদিকে নিলাম আমরা বেগ। এদিকে নিলাম সময় আর এদিকে বেগ। তুমি বলবে স্যার সময় এবং বেগ ওই নিলেন কেন, সময় এবং দূরত্ব তো আছে এখানে না, সময় এই যে সময় এবং দূরত্ব আছে, এরপরে সময় বেগ, বেগ আর সময় বেশি আছে কিন্তু দূরত্ব এবং সময়ও তো আছে, আপনি শুধু সময় এবং বেগ নিলেন কেন, এটার পিছনে কারণ হচ্ছে আমরা ত্বরণের সংজ্ঞা, ত্বরণ কি, বেগের পরিবর্তনের হার, মানে সময়ের সাপেক্ষে কোন একটা অবজেক্টের যদি বেগের পরিবর্তন হয় তখন তাকে আমরা ত্বরণ বলি। যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা কিসের কারণে হয়, বল লাগার কারণে, বল লাগার কারণে ত্বরণ সৃষ্টি হয়, আর ত্বরণটা কি করে, বেগ বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে সোজা কথা এটাই আমরা জানি, ত্বরণ হচ্ছে বেগ এবং সময়ের একটা সম্পর্ক, মানে বেগের পরিবর্তনের হার, হারটা কি একটা সময়, মানে একক সময়ে কি পরিমাণ বেগ চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা ত্বরণ বলি, রাইট। দেখো যদি কারোর অসুবিধা হয়, ঠিক আছে, যদি কারোর মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, একদম চিন্তা করবে না, আমরা তো কোশ্চেন ডাইরেক্ট আলোচনা করছি, বিশেষ কোনো কনসেপ্ট বা টপিক ওয়াইজ আমরা করাচ্ছি না, ডাইরেক্ট কোশ্চেন আলোচনা করছি, অবশ্যই কিছু অসুবিধা থাকতেই পারে, ঠিক আছে, সেগুলি নিয়ে চিন্তা করবেন, আমরা যখন টপিক ওয়াইজ করবো তখন বুঝে যাবে। ঠিক আছে, তো আমরা জানি কি ত্বরণ কাকে বলে, সব বেগের পরিবর্তনের হার, বেগের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। এবার এই জন্যই আমরা সময় এবং বেগ নিলাম, বলো সময়ের সাথে সাথে বেগ বাড়বে না কমবে, সময়ের সাথে সাথে যদি ত্বরণ থাকে তাহলে বেগ কি কন্টিনিউয়াস বাড়তে থাকবে, আর নেগেটিভ ত্বরণ হলে কন্টিনিউয়াস কমতে থাকবে। এবার শুধু একটা কথা বলো তো, কার ত্বরণ বেশি, নিজে থেকে এটা বলার চেষ্টা করবে। ধরো আমরা একটা দাগ দিলাম, একটা লেখচিত্র আমরা লিখলাম এ, কার কার, সময় এবং বেগের সাপেক্ষে একটা লেখচিত্র নিলাম এ, আর একটা লেখচিত্র নিলাম না বি, আর একটা লেখচিত্র নিলাম সি। এবার বলো এ বি সি এই তিনটা লেখো, তিনটা অবজেক্টের ত্বরণ। ধরো এ যে বস্তুটা একটা ত্বরণ নিয়ে কোথায় চলে গেল, আচ্ছা, এ যে অবজেক্টটা একটা ত্বরণ নিয়ে চলছে, বি অবজেক্টটা আরেকটা ত্বরণ নিয়ে চলছে, সি অবজেক্টটাও একটা ত্বরণ নিয়ে চলছে। এবার প্রশ্ন হচ্ছে তিনটা অবজেক্ট কি একই ত্বরণ নিয়ে চলছে না ডিফারেন্ট ত্বরণ নিয়ে চলছে, তোমার আনসার অবশ্যই হবে যে তিনটা অবজেক্ট তিন ধরনের ত্বরণে এগুচ্ছে। কেন, কারণ দেখো
ধরো একটা সময় 1 সেকেন্ডে একটার বেগ এতটুকু হলো, আরেকটার বেগ এতটুকু হলো, আরেকটার বেগ তো খুব বেশি হয়ে যায়। ধরো আমরা এখানে বেগ নিই 1 2 3 4 5, আমরা একটু কলমটাকে চিকন করে দিই 10 রেখে, হ্যাঁ ঠিক আছে। 1 2 3, এখানে হচ্ছে ধরো আমরা সি, এখান থেকে মানে এখানে ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, আর ব্যাগ 1 2 3 4 5। কি হচ্ছে, এ যে অবজেক্টটা, এ অবজেক্টের 1 সেকেন্ডে তার ব্যাগ কত হয় 1, আর বি অবজেক্টের 1 সেকেন্ডে তার ব্যাগ কত হয় মিনিমাম 2 এর কাছে দাঁড়ায়, আর সি এর তো 5 এর বেশি। তাহলে 1 সেকেন্ডে কার বেগ বেশি বাড়লো, 1 সেকেন্ডে সি যে অবজেক্টটা, সেই অবজেক্টের ব্যাগটা বেশি বাড়লো, এই লেখচিত্র থেকে আমরা বুঝতে পারি, রাইট। এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলি নতি, এই কোণটাকে আমরা কি বলি নতি। এখন কথা হচ্ছে, যার নতি বেশি তার ত্বরণ বেশি না কম? অবশ্যই বেশি। যার নতি কম তার ত্বরণ বেশি না কম? অবশ্যই কম। কারণ দেখো আমি আবার বলছি, নতি কার কম? নতি সবচেয়ে কম হচ্ছে এর, তারপরে নতি হচ্ছে বি এর, মানে বি এর যে অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে ডি, ঠিক আছে। এবার এখানে আমরা এটা বুঝতে পারছি যে 1 সেকেন্ডে কার বেগ বেশি বাড়ে। 1 সেকেন্ডে দেখলাম কি এ এর মাত্র 1 হলো, বি এর 2 হলো, সি এর 5 হয়ে গেল, তাহলে 1 সেকেন্ডে সবচেয়ে বেশি কার বেগ বাড়ছে? সবচেয়ে বেশি বেগ বাড়ছে সি এর, মানে যত সময় যাবে তার বেগ তত বেশি বাড়ছে। আর এর কত, মানে এর আস্তে আস্তে বেগটা বাড়ছে, তার মানে এর থেকে বুঝতে পারি যে সি এর বেগটা কি সবচেয়ে বেশি হবে সময়ের সঙ্গে, মানে তার ত্বরণ সবচেয়ে বেশি। দেখো নতিটাও, মানে এই যে কোনটাকে আমরা নতি বলি, জাস্ট সিম্পল বুঝার, এক কোণ বুঝার জন্য। আর বি এর হচ্ছে এখানে এই নতি, আর এর হচ্ছে এটা নতি, তো নতি সবচেয়ে কম কার? এর। বি এর বেশি, সি এর তার থেকেও বেশি। তাহলে কোন একটা অবজেক্টের ত্বরণ তার নতি দিয়ে বুঝতে পারি, ঠিক আছে। তো এখানে এটাই প্রশ্ন করছে যে গতিশীল কণার ত্বরণ পাওয়া যায় কিসে? অপশন নাম্বার বেগ এবং, আশা করি দেখা যাচ্ছে, বেগ এবং সময়ের লেখের নতি, লেখচিত্রের নতি, নতি দিয়ে আমরা বুঝতে পারি কার বেগ, সরি কার ত্বরণ কত বেশি, ঠিক আছে। তাহলে আমরা আনসার হয়ে যাবে বেগ এবং সময়ের লেখের নতির যেটা, এটাই ত্বরণকে নির্দেশ করে, কারণ নতি যত বেশি ত্বরণ তত বেশি, নতি যত কম ত্বরণ তত কম। এর থেকে বুঝি যে নতি, যে বেগ এবং সময়ের নতিটা একটা ত্বরণকে প্রকাশ করছে, ঠিক আছে না। চলো এবার দেখি আমাদের নেক্সট কোশ্চেনটা, এখানে কি বলেছে দেখো। কোশ্চেনটা পড়ো, কি বলেছে, যে পদ্ধতিতে তাপ প্রবাহের হার সর্বাধিক হয় সেটাকে পরিবহন বলা হয়, পরিচলন বলা হয়, বিকিরণ বা উপরের কোনোটি নয়। কি বলে, পরিবহন, পরিচলন নাকি বিকিরণ? বুঝতে পারছি, পরিবহন, পরিচলন নাকি বিকিরণ। দেখো আমাদের শুধু এটাই বুঝতে লাগে যে পরিবহন কি, পরিচলন কি এবং বিকিরণ কি। আমরা যদি এতে বুঝে যাই যে পরিবহনটা কি, বিকিরণটা কি, তাহলে তার কোনো সমস্যা নেই, ঠিক না। তাহলে তো আমরা ডাইরেক্ট আনসার করব যে বিকিরণ মাধ্যমে প্রবাহের, মানে তাপের যে প্রবাহটা, তাপ তো কি স্থানান্তরিত হয়, তো এক স্থান থেকে আরেক স্থানে যায়। আমি বলি তোমাদের, ধরো এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট লাগানো হলো, এটার তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি লাগানো হয় কি হবে, তাপ এখান থেকে এদিকে চলে আসবে না, কিছু তাপ এদিক থেকে এদিকে চলে আসবে,
দুইটা অবজেক্ট যদি একসাথে লাগানো হয় তাহলে তাপ কি হয়, এক সাইড থেকে আরেক সাইডে এটাও উত্তপ্ত হতে থাকবে আর এটা একটু শীতল হতে থাকবে, রাইট? এই যে ঘটনাটাকে বলা হয় পরিবহন, ঠিক আছে? আর পরিচলন কি? পরিচলন অ্যাকচুয়ালি গ্যাস এবং তরলের ক্ষেত্রে হয়। ধরো কোন একটা ওয়াটার এখানে আছে, ঠিক আছে? ওয়াটার এখানে আছে, পুরোটার টেম্পারেচার হচ্ছে ধরলাম 50°C, পুরোটার টেম্পারেচার কত, 50°C। এবার কি করেছে, কোনো একটা সাইডে, এই সাইডে ধরো এই নিচে ধরো এখানে তাকে তাপ দেওয়া হলো, তাপ দিলে তার 50°C, আরে সরি একটু ডিস্টার্ব হচ্ছে, তো পিছন থেকে শার্টটা লাগছে তো ওই কারণে এখানে একটু ডিস্টার্বিং। একটু বাস হয়ে গেল। দেখো যখন এখানে তাপ দেওয়া হবে, তাপ দিলে কি হবে, এই জায়গার টেম্পারেচারটা বাড়বে না? পুরোটার 50° ছিল, তাহলে এটার কি হচ্ছে 60, 70, 80, মানে কন্টিনিউ যে তাপ দিয়ে এটাই হবে। আচ্ছা, তাপের সঙ্গে সঙ্গে কি হবে, এই যে নিচের যে গরম, এটা লিকুইড আমরা ওয়াটার ধরে নিই, সেই ওয়াটারটা কি হবে, উপর দিকে যাবে আর উপরের যে ঠান্ডা জলটা নিচের দিকে চলে আসবে। এই যে ঘটনাটা ঘটে সেটাকে বলি আমরা পরিচলন, সেটাকে বলি আমরা পরিচলন। আর এই যে ঘটনাটাকে বলি আমরা পরিবহন, রাইট? এবার বিকিরণ কাকে বলে? দেখো বিকিরণ হচ্ছে কোন একটা অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আলো বের হয়, যেমন সূর্য, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে 8 মিনিটের থেকে বেশি লাগে, ঠিক আছে? ওই সূর্য দ্বারা আমরা উত্তপ্ত হই, পৃথিবী উত্তপ্ত হয়। তাহলে বিকিরণের মাধ্যমে যে তাপটা পরিবহন হয় সেটার স্পিড বেশি হবে নাকি পরিচলন পদ্ধতিতে যে তাপের পরিবহন, মানে তাপের যে স্থানান্তরিত হয় বা তাপের যে প্রবাহ ঘটে সেখানে হবে, নাকি পরিবহনের ক্ষেত্রে তাপের যে প্রবাহের স্পিডটা, মানে প্রবাহ মাত্রাটা কোন জায়গায় বেশি হবে? সিম্পলি আমরা বলতে পারি বিকিরণের ক্ষেত্রে তাপের যে প্রবাহটা সর্বাধিক, সবচেয়ে বেশি হবে। আশা করি পরিবহন কি, পরিচলন কি এবং বিকিরণ কি বুঝতে পারে। আর তিনটা যদি বুঝে যায় তাহলে তো বুঝবো যে কোন ক্ষেত্রে প্রবাহের সর্বাধিক হার, মানে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবাহ হবে, মানে তাপের। তো আমরা এখানে ইজিলি বলতে পারবো বিকিরণের ক্ষেত্রে প্রবাহটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখি আমরা কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে একদম ইজি, জাস্ট এটা তোমার একটু মনে রাখা, এটা ডাটাবেস। ডাটাবেস বলতে তোমার এটা মনে রাখতে লাগবে, মনে রাখলেই হয়ে গেল, ঠিক আছে? বলেছে এখানে একটি তারকে ধীরে ধীরে উত্তপ্ত করা হয়েছে, আস্তে আস্তে গরম করা হচ্ছে, প্রথমে কোন বর্ণটা হবে, লাল, সবুজ, হলুদ নাকি সাদা? এটা জিকের মতোই, তুমি এটা মনে রাখতে পারো, জেনারেল নলেজের মধ্যে এটা পড়ে। সবসময় মনে রাখবে কোন একটা বস্তুকে যখন প্রথমে কি হয়, গরম করা হয়, সবার আগে তুমি কোন কালারটা দেখো, একদম জেনারেল কোশ্চেন, এটা সবাই পারবে, সবার আগে এটা লাল বর্ণ হয়, ঠিক আছে? তারকে মানে একটি তারকে ধীরে ধীরে, একটা লুয়াই ধরো, লুয়াকে যখন গরম করা হয় ধীরে ধীরে এটা প্রথমে লাল বর্ণে হয়। তারপর আর সবুজ আর হলুদ, এই দুইটা বর্ণ কোন সময় হয়, যখন টেম্পারেচার হাই টেম্পারেচারের ক্ষেত্রে, হাই টেম্পারেচারের ক্ষেত্রে তুমি এই সবুজ এবং হলুদ বর্ণটা দেখো। এটা নর্মালি আমরা দেখতে পাই না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাল রংটা দেখতে পাই। আর এটা তো যে কোনো কেউ বুঝতে পারে যে কোনো একটা অবজেক্টকে গরম করলে কি কালার ধরে, লাল, ঠিক আছে? কারণ এটা সবসময় আসে। আর সবুজ এবং হলুদরা একদম হাই টেম্পারেচার, এটা অনেক বেশি, যেটা নর্মালি দেখতে পাই না তার জন্য, ঠিক আছে? চলো, আচ্ছা কত মিনিট হয়েছে দেখো তো, 30 মিনিট। আচ্ছা আজকের ক্লাসটা তো এখন পর্যন্ত একটু ঠিকঠাক 30 মিনিটের একটা ক্লাস করলাম। আমি ভেবেছিলাম যে আজকে পুরো 10টা কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো,
এখানে 5টা কোশ্চেন সলভ করেছি, আরো এখানে 5টা কোশ্চেন আছে, ঠিক আছে? করব কি? চলো করে নি। একদম ইজি কোশ্চেন, এখানে বিশেষ কোনো কিছু নেই, ঠিক আছে? চলো, আর এখানে সময়ও আছে 30 মিনিট, 10-12 মিনিটে এটি করে নেব, ঠিক আছে? যতটুকু সম্ভব, আর 10 মিনিটের যতটা হয়, ঠিক আছে? চলো, এখানে যে কোশ্চেনটা বলেছে, সমউষ্ণতায় O2 এবং H2 গ্যাসের শব্দের বেগের অনুপাত, মানে O2 গ্যাসের মধ্য দিয়ে শব্দ যাচ্ছে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে, ধরো এটা হচ্ছে O2 গ্যাস, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, O2 এর মধ্যে মানে অক্সিজেনের মধ্য দিয়ে যখন শব্দ যায় এবং হাইড্রোজেনের মধ্যে যখন শব্দ যায়, দুইটা বেগের অনুপাত। আচ্ছা, দুই জায়গায় কি বেগ বিভিন্ন হবে নাকি একই হবে? প্রথম কথা, এই ইকুয়েশনটা তোমার মাথায় রাখবে। কোনো একটা মাধ্যমের মধ্যে যে বেগ ভিটা নির্ভর করে কার কার উপর? এডিয়াবেটিক কনস্ট্যান্ট গামা, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, এবং টেম্পারেচার টি, আর হচ্ছে মাস, অ্যাটমিক ভর, ঠিক আছে? এই 4টা জিনিসের উপর ডিপেন্ড করে কোনো একটা মাধ্যম দিয়ে বেগ কত হবে, শব্দের বেগের ডাইরেকশন ইকুয়েশন তোমার এটা মনে রাখতে হবে, v √γ RT/m, ঠিক আছে? এবার বলো, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার মধ্যে শব্দের বেগ বেশি হবে? এখানে বলেছে সমউষ্ণতায়, টেম্পারেচারটা সেম করে দিয়েছে, সমউষ্ণতায় টেম্পারেচার সেম, আর এডিয়াবেটিক কনস্ট্যান্ট এটাও একটা ধ্রুবক, আরও কি একটা ধ্রুবক, ঠিক আছে? তাহলে তো সবগুলি এখানে কনস্ট্যান্ট, কারণ এখানে সমউষ্ণ বলে দিয়েছে, টিটাও ধ্রুবক। তাহলে সমউষ্ণতার কেসে তো এই সম্পূর্ণ জিনিসটার তো কোনো পরিবর্তন নেই। পরিবর্তন কার থাকতে পারে? মাস, কারণ হাইড্রোজেনের মাস একরকম, অক্সিজেনের মাস অন্যরকম। যেমন O2 এর মাস কত? 32, আর হাইড্রোজেনের মাস কত? H2 এর মাস হচ্ছে 2, রাইট? তো অক্সিজেনের মাস যদি 32 হয়, হাইড্রোজেনের মাস যদি 2 হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? আচ্ছা, এই যে উপরের যে কনস্ট্যান্ট পার্টটা যদি আমরা সরিয়ে দেই, ভেলোসিটি v লিখতে পারবো না √1/m লিখতে পারবো না, বা এরকম লিখতে পারবো v সমানুপাতিক √1/m, কারণ কি করেছি আমরা? কনস্ট্যান্ট পার্টগুলি সরিয়ে দিয়েছি, কনস্ট্যান্ট পার্টগুলি সরিয়ে দিলে আমরা এখানে সমানুপাতি দিয়ে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারবো b প্রপোর্শনাল 1/m, √1/m, বা এটা বলে ইনভার্সলি প্রপোর্শনাল m, এটাও বলতে পারি, আবার b প্রপোর্শনাল 1/m এভাবেও বলতে পারি। তাহলে এখান থেকে আমরা v1/v2 কি লিখতে পারবো? ইকুয়াল টু m2/m1 লিখতে পারবো, √1 তো থাকবে। আমি আর বলছি b প্রপোর্শনাল √1/m, তাহলে v1/v2 ইকুয়াল টু কি হবে? √m2/m1। এবার আমরা যদি এখানে কারটা প্রথম বলছে, প্রথমে O2 বলেছে, O2 টারে আমরা v1 ধরবো, আর H2 এর মধ্যে যে ব্যাগটা এটা v2 ধরছি, তাহলে এখানে m2 কত হয়ে যাবে? m2 টা হবে H2 এর কেসে না, হ্যাঁ, m2 টা হবে H2 এর কেসে হচ্ছে 2, আর m1 টা হচ্ছে 32, কারণ m1, আমি আবার বলছি, m1 টা হচ্ছে আমার, এখানে লিখে দিই, m1 টা হচ্ছে অক্সিজেনের, যেহেতু প্রথম বলছে অক্সিজেনের ভর, m1 টা কি? অক্সিজেনের ভর কত? 30, আরে হ্যাঁ, m1 টা কি? অক্সিজেনের মাস, আর m2 টা কি? হাইড্রোজেনের মাস, ঠিক আছে? তাহলে m1 যদি অক্সিজেনের মাস হয়, তাহলে অক্সিজেনের মাস যেটা আমরা এটা বসিয়ে দিয়েছি 32, আর m2 যদি হাইড্রোজেনের মাস হয়, m2 এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি, তাহলে v1/v2 কত পেয়ে গেলাম? আচ্ছা এটা আমরা উপরে তুলে নিই, তাহলে আমরা এখানে v1/v2
v2 কত পেয়ে গেলাম 2/32 মানে √1/16 আর √1/16 মানে কি v1/v2 কত হয়ে গেল 1:, আরে এর 16 কে যদি আমরা রুটটা সরিয়ে নিই তাহলে 4 হয়ে গেল, তাহলে v1:v2 কত পাবো 1:4। ঠিক আছে, তাহলে এখানে আবার 1:4 কি আছে অপশন দেখে নিই আমরা, হ্যাঁ অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট 1:4। রাইট, বুঝতে পারলাম সম্পূর্ণ বিষয়টা। শুধু এই কোশ্চেনটা মনে রাখলেই পারবে কিন্তু যে v √Γ/T/m। এবার এরকমও কোশ্চেন করতে পারে যে সেম গ্যাস মানে অক্সিজেন সেম গ্যাস বলে মাস কনস্ট্যান্ট কিন্তু টেম্পারেচার ডিফারেন্ট, টেম্পারেচারের লগে কিভাবে সমানুপাতি আছে, টেম্পারেচার ডিফারেন্ট হতে পারে। তো এই কোশ্চেনটা থেকে আরেকটা কোশ্চেন কিন্তু হয় এখানে যে টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে কি রকম বেগের পরিবর্তন হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট এখানে কি বলেছে, মুছে নি। এখানে বলেছে বৈদ্যুতিক ফিউজের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক মানে এটা দরকারি না, বৈদ্যুতিক ফিউজ তারের ক্ষেত্রে কোনটা অপ্রাসঙ্গিক, কোনো ধরনের দরকার নেই। এর দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং আপেক্ষিক রোধ এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা। নরমালি ফিউজ তার কেন ব্যবহার করা হয়, বাড়িঘরের বিপজ্জনক ঘটনা না ঘটার জন্য। ঠিক আছে, দেখো ফিউজ তার কি করে, এটা ধরো ফিউজ তার, ঠিক আছে এটা হচ্ছে আমার একটা ফিউজ তার, এখান থেকে আমরা মেইন লাইন আসে, এখান থেকে আমরা বাড়িঘরের লাইন দিই। ফিউজ তার একটা সেফটি হিসেবে কাজ করে। কি করে, যখন বেশি পরিমাণে কারেন্ট আসে বা কোনো রকমের শর্ট হয় তখন এটা ছিঁড়ে গিয়ে আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে, এবার ছিঁড়বে কিভাবে, মানে এটা বেশি উত্তপ্ত হবে এবং গরম হয়ে গলে ছিঁড়ে যায়। এবার বলো তো কোন একটা অবজেক্টের গলন তার দৈর্ঘ্যের উপর কি নির্ভর করে, দৈর্ঘ্যের কোনো বৈশিষ্ট্য আছে নেই, দৈর্ঘ্যের উপর কোনোভাবে নির্ভর করে না। হ্যাঁ এটা কতটুকু মোটা মানে আর ব্যাসার্ধের উপর নির্ভর করে, যদি ব্যাসার্ধ বেশি হয় তাহলে সেখানে কিন্তু তার ছিঁড়তে সময় লাগতে পারে। বা আপেক্ষিক রোধ, হ্যাঁ আপেক্ষিক রোধ যদি কম হয় তাহলে তো সেটা গরম হবে না, তাহলে তো আরামসে তাপ চলে যাবে। আপেক্ষিক রোধটা কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। প্রবাহ মাত্রা, হ্যাঁ কি রকম প্রবাহ তার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার উপরও নির্ভর করে, কিন্তু দৈর্ঘ্য কতটুকু আছে তার উপর কিন্তু ফিউজ তারটা নির্ভর করে না। ঠিক আছে, কত মিনিট হয়েছে 37। আচ্ছা দেখো ফিউজ তারটা দেখলাম। আচ্ছা এবার দেখো নেক্সট বলেছে যদি একটি ধনাত্মক আধানকে একটি সমবিভব তলের কোনো একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যাওয়া হয় তবে আধানের উপর কার্য করা হয়, আধান নিজে কার্য করে, কোনো কার্য সম্পাদন হয় না বা উপরের কোনোটি নেই। এবার শুধু একটা জিনিস তোমাকে জানতে হবে যে সমবিভব তল কাকে বলে। সমবিভব, ধরো আমরা এখানে একটা তল নিলাম, এটা একটা তল আর এই তলটাকে আমরা সমবিভব তল বলি। দেখো সমবিভব তলের সংজ্ঞা এটা যে সমবিভব তলে থাকা কোনো একটা আধানকে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনো ধরনের কার্য করতে হয় না। কি করতে হয় না, কার্য করতে হয় না। যে কোনো আধান ধনাত্মক ঋণাত্মক যে কোনো আধানকে যখন সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নেওয়া হয় কোনো ধরনের কার্য করা হয় না, এটা সমবিভব তলের সংজ্ঞা। এখানে তো সংজ্ঞাটাই জিজ্ঞেস করেছে, যদি ধনাত্মক আধানকে একটি সমবিভব তলের কোন একটি বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যাওয়া হয় তবে এখানে কি করা হবে না, কোনো কার্য সম্পাদন করা হবে না। কথাটা ক্লিয়ার, একদম ইজি। কিন্তু সমবিভব তলের সংজ্ঞা এটা যে সমবিভব তলে থাকা কোনো আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে কোনো কার্য সম্পাদন করতে লাগে না বা কোনো এনার্জির প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা আমরা দেখি কি বলেছে, একটি দোলকের কম্পনের দোলনকাল 1 সেকেন্ড, এই দোলনের কর্তৃক সৃষ্টি শব্দকে কি বলবো। দেখো
দোলনকাল 1 সেকেন্ড, রাইট? পূর্ণ দোলন কি দিয়েছে এখানে? দোলনকাল। হ্যাঁ দেখো, এটা মুছে নিয়ে আগে, সরি, দেখো বলছি আমি, এই জায়গা থেকে গিয়া এই জায়গায় আসবে। পুরাটা সম্পূর্ণ করতে কত সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড সময় লাগে। এইবার 1 সেকেন্ডে যতবার দোলন কম্পিত হয় তাকে আমরা কি বলি? কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে একবার দোলন, কারণ দোলনকাল 1 সেকেন্ড মানে কি? মানে দোলনকালের সংজ্ঞা এটা, যে একটা দোলন কমপ্লিট করতে যে সময় লাগে তাকে আমরা কি বলি? দোলন। ধরো একবার দোলন করতে যদি এমন হতো যে 1 মিনিট লাগে, তাহলে আমরা কি বলবো? তার দোলনকাল 1 মিনিট। আচ্ছা, একটা দোলন কমপ্লিট করতে যদি লাগে 0.1 সেকেন্ড, তাহলে আমরা তার দোলনকাল কত বলবো? 0.1 সেকেন্ড। এখানে বলেছে একটা দোলন কমপ্লিট করতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে তার দোলনকাল কত? 1 সেকেন্ড। ক্লিয়ার? মানে একবার দোলন কমপ্লিট করতে কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। এবার শুধু কম্পাঙ্কের সংজ্ঞাটা বুঝো। কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে, কম্পাঙ্ক কি? 1 সেকেন্ডে কয়টা দোলন কমপ্লিট করে তারে কম্পাঙ্ক বলি। তাহলে বলো তো, এখানে 1 সেকেন্ডে কয়টা দোলন কমপ্লিট করেছে? একটা। তাহলে এই জায়গায় তার কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে 1, কারণ 1 সেকেন্ডে একটা দোলন কমপ্লিট করে। যেহেতু তার কম্পাঙ্ক 1, সেটা কি আমরা শুনতে পারবো? কম্পাঙ্ক যার 1 সেই শব্দ কি আমরা শুনতে পারি? না। আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজওয়ালা শব্দই আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজের যে শব্দগুলো হবে, কম্পাঙ্ক 20 মানে কি? প্রতি সেকেন্ডে 20 বার কম্পিত হয়, সেটা আমরা শুনতে পারবো। বা 20,000 পর্যন্ত যদি থাকে কম্পাঙ্ক, তাহলে সেগুলি আমরা শুনতে পাই। এখানে কম্পাঙ্ক কত? 1 সেকেন্ড। তাহলে ওই শব্দটা কি আমরা শুনতে পারবো না। প্রথমত শ্রবণযোগ্য। আচ্ছা বলো তো, এই শব্দটা কি শ্রবণযোগ্য? তুমি কি শুনতে পাবে? অবশ্যই না, কারণ এটার কম্পাঙ্ক কি? 20 থেকে কম। সুপারসনিক, সুপারসনিক তো এটা হবেই না। সুপারসনিক শব্দ হচ্ছে একটা বেগ, ঠিক আছে? সুপারসনিক একটা বেগকে নির্দেশ করে, যে কোনো একটা কিছু অবজেক্টের বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয়ে থাকে আমরা সুপারসনিক বলি। এখন আমরা শব্দোত্তর শব্দ, শব্দোত্তর শব্দ। শব্দোত্তর শব্দ হচ্ছে 20,000 থেকে বেশি হলে কম্পাঙ্ক শব্দোত্তর বলি, আর শব্দোত্তর হচ্ছে 20 থেকে কম হলে যে শব্দগুলি আমরা শুনি না সেটাকে বলি, যেটা বলি ইনফ্রাসনিক সাউন্ড। ঠিক আছে, এটার আনসার হবে ইনফ্রাসনিক সাউন্ড বা শব্দোত্তর শব্দোত্তর। আর আল্ট্রাসনিক হচ্ছে যার 20,000 থেকে বেশি কম্পাঙ্ক, রাইট? তো অবশ্যই এটার আনসার হয়ে যাবে অপশন ডি। এই 10টা কোশ্চেন তোমাদের 2022-এ এসছে, ঠিক আছে? তো সামনের দিনে একটা একটা করে আমরা টপিক শুরু করব। আজকে 2022-এ প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে সলিউশন করালাম, ঠিক আছে? যদি সম্ভব হয় 2021, তারপর 2019, 2018 দুইটা সেশনে এক্সাম হয়, প্রত্যেকটা কোশ্চেন আমরা ট্রাই করব সলিউশন করার, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। তোমরা ভালোভাবে ঠিকভাবে কনসিস্টেন্সি পড়াশোনা করো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।